শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে আঞ্জুমান মফিদুল ইসলামে। সেখানে বাকি প্রক্রিয়া শেষ করে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে। সেখানেই তাকে সমাহিত করা হবে। পরিবারের দাবি ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের শাস্তি দিতে হবে। এর আগে গতরাতে সেক্ষেত্রেকের ৬ নং রোডের ভাড়া বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসি খুশি একটা মেয়ে ছিল, যে সমাজের মধ্যে সবাই হাসাইতো, এরকম একটা মেয়ে ছিল। ও একটা স্টুডেন্ট, একটা কলেজের, এটা সমাজে মুখ দেখাবে বা সমাজে বন্ধু বান্ধব লোক চলবে, এই জিনিসটা মানিয়ে নিতে পারে না। লামিয়াকে অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয় রাত ৯টা ৪৫ মিনিটে। রাত ৯টা ৪৮ মিনিটে মৃত্যু ঘোষণা করে। তারপর থেকে তার আম্মা অসুস্থ হয়ে যায়। লামিয়ার লাশ নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে গোসলের জন্য মোহাম্মদপুরে মার্কাজুল ইসলামের কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, লামিয়ার মৃত্যু নিয়ে কি বলছেন তার স্বজনরা? জুলাই গণ অভ্যুত্থানের শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়াকে কিছুক্ষণ আগেই আল মার্কাজুল যেখানে নিয়ে আসা হয়েছিল, এখানে যে ইসলামী রীতি অনুযায়ী গোসল সহ যে আচার অনুষ্ঠান ছিল সেটি শেষ করে এই ৫-৭ মিনিট আগে তাকে পটুয়াখালীর উদ্দেশ্যে, নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। তবে বলে রাখি যে গতকাল যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সে আত্মহত্যা করেছে সেক্ষেত্রে তার বাসায়, নিজ বাসায়। তারপরেই কিন্তু রাতে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং সেখানে রাতে লাশটি রাখা হয়েছিল এবং ময়নাতদন্ত শেষে আজকে সকালে অর্থাৎ 10টার পরপরই সোহরাওয়ার্দী মেডিকেল থেকে আল মার্কাজুল এখানে নিয়ে আসা হয় এবং এখানের রীতি অনুযায়ী যেসব লাশের যে গোসল করানো সেটি শেষ করে কিছুক্ষণ আগেই সেটি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর তার পরিবারের সঙ্গে আমি কথা বলেছি, ক্ষোভ জানিয়েছেন যে এই পর্যায়ে বাস্তবতাও যদি লামিয়াকেও জীবন থেকে চলে যেতে হলো, তারা জানাচ্ছেন যে যারা দোষী, অর্থাৎ যে ধর্ষণের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের যা দৃষ্টান্তমূলক শাস্তি, এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা যাতে কোনোভাবেই জামিন না পান এবং সুষ্ঠু বিচার যাতে তাদের বিরুদ্ধে যে দৃষ্টান্তমূলক যে শাস্তির ব্যবস্থা যাতে করা হয় সেটি দাবি জানিয়েছেন। দর্শক, জানছিলাম লামিয়ার মৃত্যু সংক্রান্ত খবর। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDE এর 2 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে IED এর প্রতিনিধি দলটি CEC-র সঙ্গে দেখা করেন। অস্ট্রেলিয়ার এই প্রতিষ্ঠানটি মূলত নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে আছেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং ও প্রোগ্রাম ম্যানেজার নাইলা প্রিয়টো। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এরপর সংসদ ভবনের LD হলে বৈঠক শুরু হয়। ডক্টর আলী রিয়াজ বলেন, পুঁজিভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টা। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, অংশীজনদের ঐক্যমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। দ্বিমত থাকা বিষয়ে জনগণের কাছে যেতে হবে। ঐক্যমত্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ। বায়ু দূষণের পাশাপাশি রাজধানী ঢাকায় উচ্চ তাপমাত্রা বিরাজ করছে, বাড়ছে রোগ ব্যাধি। রাজধানীর ICD ডার্বি এলাকায় আছেন সহকর্মী সাদরিনা খন্দকার আভা। চলে যাচ্ছি তার কাছে। আভা, জনজীবনে উচ্চ তাপমাত্রার প্রভাব কেমন দেখছেন আর এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন?
ইফতেখার, আমি আছি এখন আইসিডিডিআরবির এলাকার এদিকে। আজকে কিন্তু ঢাকায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর্দ্রতার কারণে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। এদিকে কিন্তু এই ধরনের এই যে কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র যে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে, এজন্য কিন্তু চিকিৎসকরা বলছে হিট স্ট্রোক সহ ডায়রিয়া এবং বিভিন্ন ধরনের রোগের কিন্তু প্রাদুর্ভাব বেশি বাড়ছে সবার মধ্যে। এখনও আশঙ্কাজনকভাবে না বাড়লেও কিন্তু সামনে বাড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য চিকিৎসকরা সবাইকে পরামর্শ দিচ্ছেন যে যাতে সবাই বেশি বেশি করে বিশুদ্ধ পানি পান করেন, ডাবের পানি খান এবং ফলের রস খান। এর সঙ্গে কিন্তু বাহিরের ভাজা পোড়া সেগুলো কিন্তু অ্যাভয়েড করার এবং সেগুলো বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং তৈলাক্ত খাবারও বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এবং যারা শিশু এবং বয়স্করা রয়েছে তাদেরকে বলছেন বিনা প্রয়োজনে এবং অন্যান্য মানুষদেরকে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করা, বাইরে না বের হওয়াই ভালো বলে চিকিৎসকরা জানিয়েছেন। শরীরের যত্ন নিতে এবং নিজেদের মধ্যে যে সতর্কতা আছে সেগুলো বেশি বাড়াতে এবং বেশি পানি পান করতে এবং নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে। ইফতেখার, এই ছিল আজকের জনজীবনের যে তাপ প্রবাহের প্রভাব, এই নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, ঢাকার জনজীবনে উচ্চ তাপমাত্রার প্রভাব সম্পর্কে এতক্ষণ জানছিলাম আমরা। মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এরা হচ্ছে আসিয়ার মা আয়েশা খাতুন, অভিযুক্ত হিন্টু শেখের প্রতিবেশী জলি খাতুন, ভ্যান চালক রুবেল। এর আগে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্ত হিটু শেখ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও আজ আদালতে সকল আসামি নিজেদেরকে নির্দোষ দাবি করায় লিগ্যাল এইডের মাধ্যমে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের পরামর্শ দেন বিচারক। শিশু আসিয়ার পক্ষে মামলায় অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। দর্শক, মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চলে যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকের কাছে। শফিক, জানতে চাই সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? হ্যাঁ ইফতেখার, আপনি যেমনটি নিউজে বলছিলেন, মাগুরা সহ সারা বাংলাদেশের তথা চলে এই মাগুরার শিশু আসিয়া ধর্ষণ হত্যা আন্দোলন হয়েছে। আপনি জানেন, আপনার মাধ্যমে জানাতে চাই, এই মামলায় 37 জন সাক্ষীর মধ্যে আজ প্রথম নারী ও শিশু আদালত ট্রাইব্যুনালে এম জাহিদ হাসানের বিচারক হিসেবে সাক্ষ্য গ্রহণ করেছেন 3 জনের। এই সকাল 10:30 থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা 11:30টায় শেষ হয়। 3 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন নিহত শিশু আসিয়ার মা আয়েশা খাতুন এবং প্রধান অভিযুক্ত যিনি হিটু শেখ, তার প্রতিবেশী জলি খাতুন এবং যে ভ্যানে করে আসিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই ভ্যান চালক রুবেল। 3 জনেই ধর্ষণের আলামতের বিষয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং এই আর সকালে আদালতে নিয়ে আসা হয়। ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল আদালত চত্বর জুড়ে। এই কিছুক্ষণ আগে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং আদালতের বিজ্ঞ বিচারক উনি যেহেতু 37 জন সাক্ষী রয়েছে, 37 জন সাক্ষী থাকার কারণে প্রতিদিন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এই মামলা দ্রুত সম্পন্নের জন্য এই আদালত কাজ করে চলে যাচ্ছে। আমি জানিয়ে রাখি যে মাগুরা সহ সারা দেশের মানুষ এই শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে আসলে আগ্রহ রয়েছে। সেই কারণে খুব নিরাপত্তার সাথে এই আসামিদেরকে নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে এবং সাক্ষী শুরু হয়েছে। খুব শীঘ্রই মাগুরার মানুষ আশা করছে যে এই চাঞ্চল্যকর শিশু আসিয়ার হত্যা মামলার রায় হবে, এই প্রত্যাশা করছে।
এই ছিল মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণের সর্বশেষ খবর। দর্শক, ধান কাটার খবর জানতে এখন যাচ্ছি নাটোরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট হালিম খান। হালিম, ধান কাটা তো শুরু হয়েছে, চলন বিলের কৃষকরা কি বলছেন? ইফতেখার, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কৃষকরা ধান কাটছে। তপ্ত দুপুরে তারা কিন্তু ধান কাটায় ব্যস্ত। কৃষকরা যেটা বলছেন যে এবার শুরুতেই ধান পাকার শুরুতেই ঝড়ো বাতাস এবং কিছু শিলাবৃষ্টি হয়েছে। এই কারণে কিন্তু ধানের জমিতে সমস্ত ধান হয়ে গেছে, আপনার নিয়ে পড়েছে। এই কারণে কৃষকদের ধান কাটতে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে এবং এতে করে তাদের সময় বেশি লাগছে এবং এর ফলে যে জমির মালিক যারা ধানের আবাদ করেছেন তারা কিন্তু তাদের খরচ বেড়ে যাচ্ছে। কারণ যেখানে এক বিঘা জমিতে ধান কাটতে তাদের 10 তাদের এখন 15 শ্রমিক, কারণে তাদের ধানের খরচটা বেড়ে যাচ্ছে। ধানের উৎপাদন কিন্তু ভালো হয়েছে। কৃষকরা আমাকে যেটা জানিয়েছেন যে এবার বিঘা প্রতি চলন বিল অঞ্চলে ধানের ফলন হয়েছে গড়ে 25 মণ করে এবং এখন পর্যন্ত দামও ভালো। আর কৃষকরা এখন যে শঙ্কায় আছে সেটা হচ্ছে আবহাওয়া। আপনি দেখতে পাচ্ছেন যে আবহাওয়া মেঘের ঘন ঘটা চলন বিল অঞ্চলের নিচে দ্রুত এখানে পানি এসে যাবে, এই কারণে যত দ্রুত সম্ভব ধানগুলো ঘরে তুলে নিচ্ছে। আর দেখছেন, তবে পুরোপুরি এখনো ধান কাটা সম্ভব হয়নি। এখন পর্যন্ত মাত্র 20% ধান চলন বিল অঞ্চলে কাটা হয়েছে। কৃষি বিভাগ যেটা বলছে যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে চলন বিল অঞ্চলের সমস্ত ধান তারা ঘরে তুলতে সক্ষম হবে। ইফতেখার। দর্শক, জানছিলাম ধান কাটার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের ভুল সূত্রে দ্বিতীয় ও শেষ টেস্টে ইতিবাচক ক্রিকেট খেলা লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। চট্টগ্রামে সকাল 10টা থেকে অনুশীলন করে স্বাগতিকরা। নেটে বাড়তি মনোযোগ দিতে দেখা গেছে ব্যাটারদের। মূলত প্রথম টেস্টে ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্কোয়াডে যোগ দিয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। স্পিনার তানভীর ইসলাম প্রথমবার ডাক পেয়েছেন টেস্ট স্কোয়াডে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ দলকে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে সেরাটা দিতে পারলে ফল নিজেদের পক্ষে আসবে। প্রথম টেস্টে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি, রক্ষণাত্মক নয়, ইতিবাচক ব্যাটিং করতে চাই। উইকেট দেখে খুবই ফ্ল্যাট মনে হয়েছে। ব্যাটিংয়ে প্রচুর রান আশা করছি। আমাদের ধৈর্য ধরতে হবে, খেলোয়াড়দের তাদের সেরাটা দিতে হবে।